আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এসএফ টিভির সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথন অনুষ্ঠানে। দূরের কাছের, দেশের ও বিদেশের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে এসএফ টিভির পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি আছি বীর রকুনুজ্জামান। দর্শক, আজ বাংলা বৈশাখ মাসের 25 তারিখ। 165 বছর আগে ঠিক আজকের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমাদের আজকের এই আয়োজন, আমার সাথে স্টুডিওতে আছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার গর্ব, সাহিত্য অঙ্গন পাশাপাশি শিক্ষাঙ্গনে যিনি অভূতপূর্ব অবদান রেখে চলেছেন, পরিশুদ্ধ সাহিত্য চর্চায় যার অবদান অনস্বীকার্য, সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। কবি আসিফ জাহান, এসএফ টিভির সাহিত্য কথন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে কবিগুরুর 165তম জন্মবার্ষিকী, আপনি অবগত আছেন। আমরা প্রথমেই আপনার কাছ থেকে আমাদের অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে শুরু করে ছেলেবেলা, তার আসলে পুরো জীবনটা শুনতে গেলে আজকে একটা অনুষ্ঠানে সম্ভব না। আমরা ছেলেবেলা এবং তার জন্মটা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। নদীর গতি থেমে যেতে পারে, তেমনি পারে সাগর শুকিয়ে যেতে, পাখির ঐকতান থেমে যেতে পারে, সুনীল আকাশ সহসাই প্রলয় নিয়ে আসতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তার হারানো অতীত, তার শৈশব স্মৃতি কোনোদিন ভুলতে পারে না, পারবেও না। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের এমনই শৈশব স্মৃতি আমাদের হৃদয়ের কাছে বিজড়িত আছে এমনভাবে। রবীন্দ্রনাথের একটা লেখায় আমি দ্য থিওরি অফ এভলিউশন পড়তে গিয়ে আমি সেখানে পেলাম যে তার একটি কবিতা, যে খোকা সুধাই মাকে ডেকে এলেম আমি কোত্থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমাকে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তোর বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। আসলে ছোট শিশুর মনে যে প্রশ্ন, যে কৌতূহল, যে মা তুমি আমাকে কোথায় পেয়েছো, আমি বা কোথা থেকে আসলাম, এর সদুত্তর আসলে মা বুঝিয়ে দেবার আসলে কোনো প্রেক্ষাপট নাই। তবুও মা তাকে বোঝানোর জন্য বলে যে তুই আমার মনের মাঝারেই ছিলি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা আমরা যতটুকু জানি, ছেলেবেলা তার যে জীবন ছিল, স্কুলে যাওয়াটা খুব একটা পছন্দ করতো না। তারপরে আমাদের যে মানে সামাজিক বা যে প্রাতিষ্ঠানিকভাবে যে লেখাপড়া, সেই লেখাপড়াটাও তার ভালো লাগতো না। সে স্বাভাবিক এবং সহজ সরলভাবে বেড়ে ওঠাকে পছন্দ করত এবং নিজেই প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিয়ে যে শিক্ষা নিতেন, সেটাই তার কাছে ছিল খুব প্রিয়। এবং সেই স্কুল যাওয়ার ভয়তে অনেক সময় আমরা শুনেছি যে তার বগলের মধ্যে পেঁয়াজ রেখে দিয়ে, পেঁয়াজে কিছু সময় রাখলে মানুষের গায়ে একটু গরম হয়, জ্বর জ্বর ভাব আসে, সে কাজটিও নাকি রবীন্দ্রনাথ করতেন ছেলেবেলায়। তো আসলে তার এই অভিনব বৈচিত্র্যময় জীবনটা ছিল ঠিক নীল গগনে ওরা পাখির মতো, ডানা মেলে পাখিরা অবারিত যেভাবে উড়ে বেড়ায়, যেভাবে প্রকৃতির দৃশ্য, নদী নালা, খাল বিল, পাহাড় ইত্যাদিকে ভালো লাগা, এই ভালো লাগাটাই ছিল রবীন্দ্রনাথের চোখে তার প্রকৃত শিক্ষা। আমাদের বই পুস্তক, পাঠ্যপুস্তক, ধারাবাহিকতা, ধরাবাঁধা যে নিয়ম, এই নিয়ম আসলে তাকে টানতো না। তাকে টানতো প্রকৃতি, তাকে টানতো বৃক্ষলতা, তাকে টানতো পাহাড় পর্বত গিরি ইত্যাদি, এই আর কি, ব্রাণ মাঠ, ব্রাণ সবুজের ফসল, এইগুলো রবীন্দ্রনাথে খুব কাছে টানতো। তার সাথে তার যে ব্রজস্ব ছিল, তার ছেলেবেলার তাকে দেখভাল করার যে একটা ওই ইয়ে ছিল, সেও
অনেকটা রবীন্দ্রনাথের মানে কি বলবো, যে বজ্রেশ্বর যখন পুকুরে যেত, যেভাবে তার পুকুরের উপর থেকে যে কচুরি পানা বা ময়লা আবর্জনা থাকে দুহাত দিয়ে সরিয়ে সরিয়ে তারপরে কানের মধ্যে আঙুল ঢুকিয়ে ডুব দিয়ে উঠে পড়তো, মানে ওই জীবনটাও রবীন্দ্রনাথের এই যে পুকুরে ওই ব্রজেশ্বরকে দেখে একটা শিক্ষা নেওয়া, যে কিভাবে ব্রজেশ্বর গোসল করে, ওগুলো তার ভালো লাগতো। আসলে শৈশব শিক্ষায় আমরা দেখেছি সে তার সকণ্ঠে বলেছে যে আমার যেতে ইচ্ছে করে নদীর তীর ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটা ডিঙে নৌকা বাঁধা সারে সারে। কবির মনটা ছেলেবেলায় ঠিক এমনই। আর ছেলেবেলায় তার কাটতো অনেক সময় তাদের আগে তো যোগাযোগের ব্যবস্থা ছিল পালকি, তারপরে ঘোড়ার গাড়ি বা শেকড়াদের বিভিন্ন বিষয়াদি ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলাটায় তার ভাঙা পালকিটাই ছিল তার মানে খেলার উপকরণ, সেখানে বসে অধিকাংশ সময় সে খেলাধুলা করত, সময় কাটাতো। এভাবে রবীন্দ্রনাথের বহুমাত্রিক জীবন তার শৈশবের মধ্যেই অনেক লুকিয়ে আছে। আসলে একটি শিশু কেমন হবে, মানে সকালের সূর্য দেখলেই যেমন দিনের আভাস বোঝা যায়, রবীন্দ্রনাথের শৈশব দেখেই, তার শৈশবকে দেখেই আমরা বুঝতে পেরেছি সে একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক এবং যা কিছু সাহিত্যের লুকিয়ে আছে ভান্ডার, তার শৈশবের ওই চিত্রের মধ্যে, চেহারার মধ্যেই অনেক কিছু আমরা বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথ আগামী দিনের একটি সাহিত্যের মহা সম্রাট বা মহা সাহিত্য সম্ভার উপহার দিতে যাচ্ছে। তার শৈশব আমাদেরকে এই শিক্ষা দেয় এবং এই চেতনা আমাদেরকে নাড়া দেয়। সেক্ষেত্রে তাহলে আপনার কথার ধরেই আমি জানতে চাই, সেটা হচ্ছে যে ব্যক্তি রবীন্দ্রনাথ আর কবি রবীন্দ্রনাথ, এই দুই সত্তার সংঘাত ও বা সমন্বয়কে আপনি কিভাবে দেখেন? আসলে দার্শনিক একটি কথা আছে, বডি অ্যান্ড মাইন্ড, মানে দেহ এবং মন আসলে যদিও আলাদা মনে হয় কিন্তু একে অপরে পরিপূরক, অবিচ্ছেদ্য। তো এদেরকে আলাদা করলে একটি আলাদা হলে অপরটি আর বাঁচে না, আর অপরটি আলাদা হলে এটিও বাঁচে না। দেহ ছাড়া যেমন মন, মন ছাড়া দেহ, মানে কোনোটাই সার্থক না, একের সাথে অপরটা জড়িয়ে আছে। তো রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন আসলে আর কবি জীবন, মানে ব্যক্তি জীবনে দেখা গিয়েছে যে রবীন্দ্রনাথের একটি মানে পুরো দস্তুর একজন, যেমন সংসারের অভিভাবক তিনি, তার সংসারে ব্যথা আছে, বেদনা আছে, কষ্ট আছে, যদিও হচ্ছে দুধের চামচ বা সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম হয়েছে আমরা জানি, কিন্তু ঠাকুর পরিবারের, বিখ্যাত ঠাকুর পরিবারের, জোড়াসাঁকোর কলকাতায় তার জন্ম হয়েছে এবং সম্ভ্রান্ত পরিবার, শিক্ষিত পরিবার, তদানীন্তন সময়ে মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বলতে যা বোঝায় আমরা রবীন্দ্রনাথের পরিবারকে সেই সময় বুঝি। তো সেই পরিবারে জন্ম হয়েও দেখা যাচ্ছে ব্যক্তি রবীন্দ্রনাথ নানা কষ্টে, নানা দুঃখে, নানা বেদনায় জর্জরিত ছিল এবং তার সেই দুঃখ কাতর জীবন দেখলে আমরা মানে কি আমরা মুহ্যমান হয়ে পড়ি। তার জামাইদের মানে নানা ধরনের অপমান, অপদস্থ এবং নানা ধরনের কষ্ট দেওয়া রবীন্দ্রনাথকে কুড়ে কুড়ে খেয়েছে। এবং আমরা সেদিকে তাকালে দেখা যায় যে রবীন্দ্রনাথ সংসার জীবনে অতটা সুখ বা অতটা শান্তি ভোগ করতে পারেনি, কারণ নানা রকম তার উপরে অত্যাচার এসেছে, জুলুম এসেছে, অপমান এসেছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কর্নার থেকে। যদিও তিনি একটি বড় ঠাকুর পরিবারের জমিদারের দায়িত্ব পালন করেছে এবং তিনি সংসারের দায়িত্ব পালন করেছে, পাশাপাশি তার ভাবুক হৃদয়, তার দার্শনিক সত্তা তাকে ঠিক দর্শন জগতে নিয়ে গিয়েছে এবং তার কবি সত্তা তার কবি জগতে নিয়ে গিয়েছে। এবং সেখানে যখন সে গিয়েছে তখন সংসার থেকেছে, কিন্তু কবির সত্তা তাকে আলাদা জগৎ, আলাদা জায়গা, আলাদা পৃথিবী তাকে উপহার দিয়েছে। তাই তো কবির কণ্ঠে আমরা শুনতে পেয়েছি যে হচ্ছে ধাই যেন মন তোমার পানে, তোমার পানে, তোমার পানে, আমার সকল ভাবনা পৌঁছে যেন তোমার কানে, তোমার কানে, তোমার কানে। তাহলে কাকে বললে কথাটা? ঠিক মহান স্রষ্টাকে সে বলতে ছিল। আমার চেতনায়, আমার শয়নে, আমার স্বপনে, আমার জাগরণে আমি যা ভাবি স্রষ্টা তোমাকেই নিয়ে ভাবি, এবং আমার যে ভাবনাগুলো ভেতর থেকে আসে এবং আমার না তোমার থেকে আসা, এবং আমার এই চেতনাগুলো তোমার কানে যেন পৌঁছে যায়, আমার এই ভাবনা যেন তোমার কাছে চলে যায়।
আমি তোমার সত্তা পানি চেয়ে থাকি। যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার চেতনার মধ্যে এই জিনিসটা লালন করেছে। না হলে তার গীতাঞ্জলির সেই বিখ্যাত চরণটি যে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলির তলে, আমার সকল অহংকার ডুবাও চোখের জলে। এর থেকে বড় উপমা, এর থেকে বড় দার্শনিকতা আর কি হতে পারে? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটাই তো আত্মসমর্পণ, যে স্রষ্টার কাছে তার মাথাকে নুয়ে দেওয়া। তা আমি মনে করি রবীন্দ্রনাথের মধ্যে যে দার্শনিক সত্তা আছে, দার্শনিক চেতনাবোধ আছে, তা মহান স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। তো যা হোক, আমি মনে করি রবীন্দ্রনাথের শৈশব বলতে বলতে অনেক দূর এগিয়ে গিয়েছে। আসলে শৈশবটার মধ্যেই তার তামাম পৃথিবী লুকিয়ে থাকে, তার আগামী পৃথিবী লুকিয়ে থাকে। আসলে শৈশবই ভিত্তি, ফাউন্ডেশন। মোট কথা আসলে শৈশব থেকেই আমরা বুঝতে পারি যে কবিগুরু কেমন প্রকৃতির হতে যাচ্ছে, সে শৈশব থেকে একটা জানা ছিল আর কি, তাকে বলে দিই। তো আসলে এই ক্ষেত্রে আমরা একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাগত যে যোগ্যতা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই বললেই চলে, তারপরও আজকে তার যে শিক্ষা ও সংস্কার এই নিয়ে তার তো বিশাল একটা ভূমিকা ছিল সমগ্র বিশ্বে। শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে রবীন্দ্রনাথের যে শিক্ষা দর্শনগুলা ছিল, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি তা থেকে দূরে চলে যাচ্ছে? আপনি কি মনে করেন? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই সমাজ, এই দেশ, এই মাটিতে তার জন্ম, এবং সেখান থেকে অনুধাবন করেছে শিক্ষাটা আসলে কিরকম হলে প্রকৃত শিক্ষা হয়। আমরা ব্রিটিশ উপনিবেশিক যে শিক্ষা, চাপিয়ে দেওয়া শিক্ষা, এই শিক্ষাটা রবীন্দ্রনাথ পছন্দ করতেন না। তিনি পছন্দ করতেন আমাদের এই শিক্ষাটা এমন হওয়া উচিত আমরা যেন এই প্রকৃতি থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আমাদের শিক্ষাটা হতে পারে আর্টিফিশিয়ালি না, আমাদের শিক্ষা হবে যেমন তিনি বৃক্ষের নিচে বসে শিক্ষাদান করাতেন। এবং আমাদের তিনি যখন অনুভব করলেন যে আমাদের এই যে আমরা এই ভারতীয় উপমহাদেশের মানুষ শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে আমরা পিছিয়ে যাচ্ছি, তখন এইটাকে এগিয়ে নেবার জন্য, এটাকে ত্বরান্বিত করার জন্য, বিশ্বের সাথে তাল মেলাবার জন্য তিনি 5 জন ছাত্র নিয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, সম্ভবত 1821 হতে পারে। আর তারপরে 1921 সালে সম্ভবত, আমার তারিখটা ভুল হয়ে যাচ্ছে। তো যা হোক, তখন তিনি অনুভব করেছিলেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। সেই প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে বিশ্বভারতী নাম নিয়ে সেটা আবার কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে রূপান্তর হয়। সেখানে তার চিন্তা চেতনাই ছিল যে আমাদের যে কথা আমি আগেই বললাম যে উপনিবেশ শিক্ষা ব্যবস্থা বাদে তিনি প্রকৃতভাবে মানুষ যেন প্র্যাকটিক্যালি যেন শিক্ষা নিতে পারেন। মানে একটি গরু রচনা না পড়ে একটা গরুকে যদি দেখিয়ে দেওয়া যায়, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া যায়, তাহলে একটা মানুষ কিন্তু প্রকৃতভাবে সেই জ্ঞানটা নিয়ে নিল। এবং আমরা এভাবে প্রত্যেকটা সেক্টরে যদি মানে বাস্তবমুখী আমাদের হাতে কলমের শিক্ষাটি যেটা, এটা নিতে পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের মননে মেধায় সেটা পুরোটাই গেঁথে যাবে। আমরা এই যে 2026 সনে এসে যে সৃজনশীল এখন করছি, তার মানে আমরা বুঝতে পারছি যে এই চিন্তাটা আজকে থেকে এত মানে 150 বছর আগে তিনি করছিলেন। মানে বাস্তবেই তিনি এটা করতে চেয়েছিলেন যে শিক্ষাটা হোক এমন, এবং তিনি বলেছিলেন একটা জিনিসকে হজম করতে হলে তার অনেকগুলো উপকরণ লাগে। যেমন একটি তরকারিকে করতে হলে, রান্না করতে হলে এর সাথে অনেক উপকরণ লাগে। জ্ঞানকে প্রতিষ্ঠা করতে হলে, একটি জ্ঞানকে প্রতিষ্ঠা করতে হলে অনেকগুলা উপকরণ লাগে। সেখানে সাহিত্য লাগে, সেখানে সমাজ লাগে, সেখানে ভূগোল লাগে, সেখানে গণিত লাগে, বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে সমন্বয় করে একটি পরিপূর্ণ জ্ঞান হয়। জ্ঞানটা কিন্তু কোনো একক সেক্টর না। যেমন আমরা দর্শনে দেখেছি যে সাম টোটাল নলেজ দর্শন কিন্তু নিয়ন্ত্রণ করে। সাম টোটাল নলেজ, এই সাম টোটাল নলেজটাই কিন্তু এইটা রবীন্দ্রনাথ চিন্তা ভাবনা এনেছিলেন যে শিক্ষাটা যেন এমন হয় আমরা যেন প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা জেনে বুঝে এবং হাতে কলমে
হাতে খড়ি দিয়ে সেটা যেন আমরা আমাদের ভিতরে হৃদয়ঙ্গম করতে পারি। মানে মুখস্থ বিদ্যা বা কোনো কিছু এটা কিন্তু খুব একটা পছন্দের নয়। ঠিক বলেছেন স্যার। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএফ টিভির বিশেষ আয়োজন সাহিত্য কথন অনুষ্ঠান। আমরা খুব শীঘ্রই আবার ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিশ্বাসের নাম তাজ ইলেকট্রনিক্স, সকল প্রকারের মিনিস্টার ইলেকট্রনিক্সের সামগ্রী এখন এক জায়গায়। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা রেল ব্রিজ রোড, মিয়াপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএফ টিভির বিশেষ আয়োজন সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্যের কথন অনুষ্ঠানে। দর্শক, আমরা শুনছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের তার বিশ্বকবি হয়ে ওঠার পেছনের গল্পগুলি। এই পর্যায়ে আমরা বিরতির পরে প্রথমেই আমরা আমাদের আজকের অতিথি কবি আসিফ জাহানের মুখ থেকে শুনব বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার সব থেকে প্রিয় কবিতাটি। স্যার, আমাদেরকে একটু শোনাবেন তার আপনার কাছে। ধন্যবাদ। অজস্র কবিতার মধ্যে কোন কবিতাটি সব থেকে হৃদয় ছুঁয়েছে? আমার রবীন্দ্রনাথের অনেক কবিতা ভালো লাগে, তবে শৈশব থেকে পড়ে আসা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি আমার খুব টানে আর কি। একটি সুন্দর মন তথা একজন সুন্দর মানুষকে জন্ম দেয় সাহিত্য। মনের অব্যক্ত যন্ত্রণা জমতে জমতে পাথর হয়, আঘাত করে হৃদয়কে। তারপর ব্যাকুল হৃদয় আশ্রয় নেই কলমের, হৃদয়ের কথা বলতে উন্মুখ হয়ে ওঠে কলম। বিন্দু বিন্দু জমে থাকা যন্ত্রণা ঝর্ণা ধারা হয়ে প্রবাহিত হয় লেখনী দিয়ে, আর তাই দিয়ে সৃষ্টি হয় এক যুগান্তকারী সাহিত্য। তা আমাদের রবীন্দ্রনাথ আমাদেরই স্বজন, আমাদেরই প্রিয়জন, তার লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আমি আবৃত্তি করছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে পরাণ, ওরে উথুলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাজরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথুলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আসলে শুনলাম আপনার মুখ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব থেকে শুরু করে একদম আজ অবধি পর্যন্ত বা বিশ্বকবি হয়ে ওঠার যে গল্পগুলি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আসলে জানবো আপনার সাহিত্য চর্চা এখন কি অবস্থায় আছে, বিশেষ করে আপনার লেখা কাব্যগ্রন্থগুলা কি কি, এবং সেখান থেকে আমাদেরকে শোনাবেন। আসলে শৈশব থেকে যখন সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে আমি পদার্পণ করি, তখন কবিতা আমাকে নাড়া দেয়। আর আমি ছোটবেলায় খুব কবিতা প্রিয় ছিলাম। আমাদের গুণী কবিদের লেখার কবিতা আমি মুখস্থই করে রাখতাম। যেমন শৈশবের ক্লাস 1-এর কবিতা মুখস্থ আছে, 2-র কবিতা মুখস্থ আছে, 3 এভাবে বহু কবির কবিতা আমার মনের থেকে গেঁথে আছে। মানে অনেকে বিস্ময় হয় যে ওই ক্লাসের কবিতা মুখস্থ। আসলে কবিতাকে ভালোবাসার থেকে এমন কবিতা আমার ভিতরে আমার সাথে মানে দোস্তি বা বন্ধুত্ব হয়ে উঠেছে। তো সেই থেকে মানে প্রকৃতিগতভাবেই ওই কবিতাকে ভালোবাসার কারণেই আমার এই কবিতা লেখা। তো কবিতার সাহিত্য চর্চা
অদ্যবধি করে আসছি। এ যাবৎ দুটো বই প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে প্রকৃতির গান, আমার প্রথম কাব্যগ্রন্থ, দ্বিতীয়টি হচ্ছে গহীন গাং ও পানকৌড়ি সাঁতার। এরপরে এবছরেও একটা প্রকাশ হওয়ার কথা ছিল, নানা প্রতিকূলতার কারণে পেরে উঠিনি। তো আগামীতে আরেকটা প্রকাশ তাহলে আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আপনার প্রিয় কবিতা, আপনার স্বরচিত, আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন। আমি আমি প্রায় মঞ্চে প্রিয় কবিতা, সে কবিতাটি একটু দীর্ঘ কবিতা বলে আমি অতদূর যাব না, আমার কিছু অংশ বিশেষ শোনাবো। যে ফিরে এসো সুলেখা, নিবেদন করি তুমি এসো, ভক্তি ভরে মিনতি করি তুমি এসো, তুমি বসন্ত, তুমি হেমন্ত, তুমি নবান্নের উৎসব, তুমি আমার জীবনে এক বিপ্লবী অভিযান, তুমি ফিরে এসো। তোমার জন্য প্রেম যমুনায় আছে তরি ভিড়ে, সেখানে সযতনে রাখবো আমার হৃদয় নিড়ে। নই আমি বিষুভিয়াস, নই অবিরাম আগ্নেয়গিরি, তবে কেন ভয় পাও ওগি হৃদয় লগ্নের পূজারী। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো নির্ভীক নয়ন মেলে, নওজোয়ান বেশে খোলা ফায়ে রাশে দিনের পথ ধরে, বীরঙ্গনা সখিনার হাতে হাত রেখে অমিত শক্তি সঞ্চয় করে, দ্য সোড অফ টিপু সুলতানের তরবারি উঁচিয়ে ন্যায়ের জন্য যুদ্ধ করার অভিপ্রায়ে তুমি এসো। কে তোমাকে সুলতা সুলক্ষণ নাম দিয়ে তোমার ইস্পাত দৃঢ় বজ্র কণ্ঠ রুদ্ধ করে রাখতে চায় সব ছলনা আর প্রেমের সলসাতুরি শ্রীরাম ছিঁড়ে রাইফেল রুটি আওরাত। এই পংক্তিমালা তোমাকে বুঝতে হবে, সাজতে হবে নতুন সাজে, ধর্ষক হায়না রক্ত জিহবাই তোমাকেই প্রথম ঠুকতে হবে পেরেক। নারী লোলো ভানাদারের দেহ করতে হবে খণ্ডিত, তোমার নাঙ্গা তলোয়ারের দৃঢ়তায় উচ্চারিত হোক তুমি নব্য লালাকু অংশাং সূচি, তুমি দিগ্বিজয়ী মুসলিন হিটলার, মমতায় তুমি মাদার তেরেসার উত্তর সুরি। তোমার বেউনেটের উপসে পড়া ধারে পচন ধরুক স্বদেশ ও স্বাধীনতার সতীত্ব হরণকারী গণদুশ্মনের স্বাধীনতার এক দীর্ঘ পথ অতিক্রম করার পর যেখানে শান্তির বন্যা বয়ে যাওয়ার কথা, সেখানে আজ খুন গুম হত্যা রাজনীতির সয়লাভ স্রোত হয় বহমান। অর্থনৈতিক মুক্তি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আবারও আমরা রচনা করি আর একটি কাঙ্ক্ষিত যুদ্ধ, চিনি আনি শ্যামল মায়ের কপালে রক্ত টিপের সবুজ পতাকা। পুনশ্চ আবারও শান্তি আসবে ফিরে, সান্ত্বনা পাবে মা মাটি ও মানুষ। তুমি ফিরে এসো সুলেখা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। অসাধারণ হয়েছে আপনার আবৃত্তি। আসলে আপনি একাধারে শুধু কবিতা লেখেনই না, আমার মনে হয় নিয়মিত আবৃত্তিতেও আপনার বেশ পদচারণা আছে, যেমনটি বুঝলাম। যাই হোক, আমি সর্বশেষ এই অনুষ্ঠানের শেষে এসে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বর্তমান প্রজন্মের দিকে যদি একটু লক্ষ্য করি, দেখব যে আজকে তারা কবিতা সাহিত্য চর্চা থেকে দিন দিন কেন জানি দূরে চলে যাচ্ছে। তারা আপন করে নিচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল, ইলেকট্রিক ডিভাইস, মাদকের মতো ভয়াবহ বিভিন্ন রকম আসক্তিতে। তো এই ব্যাপারে আসলে বর্তমান প্রজন্মকে কি মেসেজ দিতে চান? অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি প্রথমে মনে করি যে তার পরিবার, তার মা বাবা, এখানেই যদি শৈশব থেকেই মা এবং বাবা যদি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ওই পরিবারে যদি থাকে এবং সেখান থেকেই যদি সেই ছেলেকে শৈশব থেকে তার ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা তার মননে যদি জাগ্রত করে রাখে, ওখান থেকে যদি প্রদীপ বা আলো জ্বালিয়ে দেয়, তাহলে ওই শিশুটি আস্তে আস্তে কিন্তু আলোর মুখোমুখি হবে এবং ওখানেই তার প্রথম স্কুল, ওখানেই তার প্রথম ইউনিভার্সিটি। আমি মনে করি মা এবং বাবা তার অলিখিত ইউনিভার্সিটি, অলিখিত বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে, এই ইউনিভার্সিটি থেকে যদি সে প্রকৃত শিক্ষা পায় এবং তার চলা, তার চরিত্র কেমন হবে, তার একজন মা যেমন একজন মুসলমান মা তার জায়নামাজ থেকে তাকে শিক্ষা দিতে হবে, অন্যান্য ধর্মাবলম্বী তার ধর্ম চেতনা থেকে তাকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষায় যদি শৈশব থেকে সে যদি মায়ের কাছ থেকে আলো পায়, বাবার কাছ থেকে আলো পায় এবং আলোকিত হয় এবং বাবা মা লক্ষ্য রাখে
তার সন্তান কোন পথে যাচ্ছে, তার গতিপথ কোন দিকে, কাদের সাথে মেলামেশা করে, প্রত্যেকটা যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে সে খেয়াল রাখে। যেমন একজন বাবার যেমন ব্যবসা করা যেমন জরুরিয়াত, চাষাবাদ করা যেমন জরুরিয়াত, অন্যান্য পেশায় যেমন জরুরিয়াত, তার আরেকটি পেশা তার সাথে জড়িত আছে, তার সন্তান কি করে এবং কি করে না সেইটা লক্ষ্য রাখাও তার অতীব জরুরিয়াত। আমি মনে করি অতীব আবশ্যক, একটা কম্পালসারি সাবজেক্ট তার সন্তানের দিক নির্দেশনা তার কাছ থেকে দেওয়া। যদি ওই শিক্ষা সন্তান ভিতর শৈশব থেকে মা বাবার কাছ থেকে পেয়ে থাকে, তাহলে আমি মনে করি সহসা পথভ্রষ্ট হবে না, দিকভ্রম হবে না। তাহলে সে এবং ওই পরিবার থেকে যেমন একাধারে তার কবিতা শেখানো, একটি কোরআনের সূরা শেখানো, একটি গজল শেখানো, বা বিভিন্ন কিছু তাকে ভেতরে থেকে প্রেরণা দেওয়া ইত্যাদি, সাংস্কৃতিক জগৎ, খেলাধুলা সন্তানের সাথে খেলতে হবে, বিভিন্ন মানে যেগুলো ক্রিয়েটিভ, যেগুলো জীবনের সাথে জড়িয়ে আছে, এইগুলো যদি বাবা মা ওখান থেকে প্রথমেই তার উষালগ্নে বেসমেন্টটা তৈরি করে দেয়, আমি মনে করি সহসা হয়তো ওই সন্তানটা বিপদগামী হবে না। তো আজকে আমরা আমাদের পরিবার থেকে যদি এই শিক্ষাটা দিই, পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, আমাদের প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষার পাশাপাশি যদি তার চরিত্র, তার নৈতিকতা, তার ধর্মীয় মূল্যবোধ, বিভিন্ন চেতনা, এবং তাকে টু বি এ ম্যান দেন আফটার টু বি এ ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, এই চেতনা যদি তার ভিতরে জাগ্রত করে, তাহলে আমি মনে করি আজকের সমাজে আমরা যে প্রজন্ম মাদকাসক্ত হয়ে বিপদগামী হয়ে প্রজন্মটা নিঃশেষ হয়ে যাচ্ছে, এর থেকে ফেরানোর একমাত্র পথ আমি মনে করি তার পরিবার এবং তার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি মানুষ করে তুলে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে উপরে গিয়ে তারা যথেষ্ট ভালো করবে। যথার্থ বলেছেন। আমি যেটা বুঝলাম যে আসলে সাহিত্যের প্রথম ছোঁয়াটা তার বাবা মা এবং পরিবার থেকেই একটা শিশুর পাওয়া উচিত, আর যদি সেখান থেকে পায় পরবর্তীতে সেই সন্তানের দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব না। আসলে আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা অনুষ্ঠানটি শেষ করতে হবে। তো আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে একদম কয়েক সেকেন্ডে যদি কিছু বলতেন আমাদের এসএফটিভি দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক শ্রোতা, দূরের এবং কাছের যারা দীর্ঘ সময় আমি বলবো কথা শুনছিলেন, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমাদের রবীন্দ্রনাথের যে কালচারটা ছিল, আসলে রবীন্দ্রনাথের যে দার্শনিক চিন্তা চেতনা ছিল, যে ফিলোসফিক্যাল থিম ছিল, আমি প্রথমেই বলেছি যে স্রষ্টার কাছে সারেন্ডার করা এবং তার সমস্ত চেতনা যেন স্রষ্টার কাছে পৌঁছে যায়, স্রষ্টা যেন তার কথা শুনে এবং আমি যেন স্রষ্টার কথা অনুধাবন করতে পারি, এমন চেতনাবোধ আমাদের ভিতরে সকলেরই জাগ্রত হোক। পরিশেষে আমি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতার চরণ দিয়ে আমি শেষ করতে চাচ্ছি যে এ জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে কাঙালের সমস্ত ধন চুরি। আমরা যেন এই লাইনটা ফলো করি, আমাদের হাত যেন কোনো কাঙালের ধন না চুরি করি, আমরা যেন রবীন্দ্রনাথের এই বাক্যকে প্রতিষ্ঠা করি, সমাজের কল্যাণ এবং মানুষের কল্যাণ করতে পারি, তাহলে আমাদের জীবন জন্ম সার্থক হবে। আমরা সকলে যেন আমরা আপনার জন্য নয় পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি, সেই ব্রত সাধনা হোক আমাদের, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ এসএফটিভিকে, ধন্যবাদ সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে আজকের এই বিশেষ দিনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের অতিথি এবং সহকারী অধ্যাপক কবি আসিফ জাহানের কাছ থেকে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম তথ্য, তার যে চিন্তা চেতনা, তার সাহিত্য চর্চায় যে অবদান বিশ্ববাসীর দরবারে তিনি ফুটিয়ে তুলতে সহযোগিতা করেছেন। আশা করছি আমাদের দর্শকরা স্যারের এই দীর্ঘ সময় আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারবে। শুদ্ধ সাহিত্য চর্চার মাধ্যমে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হোক মানবিকতা, এই প্রত্যাশায় আজকের সাহিত্য কথন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি কবিগুরুর ভাষায়। জীবনকে যদি ভালোবাসো তবে সময়কে অপচয় করো না, কারণ সময় জীবনের উপাদান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।